জানেন তো, বাংলায় একটা প্রবাদ আছে, তাল গাছের তলায় বসে আপনি দুধ খেলেও লোকে বলবে মদ খাচ্ছেন। কেন বলুন তো এটা বলা হয়? কারণ আমাদের পশ্চিমবঙ্গের বাংলার গ্রামে গঞ্জে তাল গাছের তলায় বসে মদ খাওয়ার এত বাজে একটা ইতিহাস হয়ে গেছে যে সেখানে আপনি যদি ভালো মনে একটা ভালো কাজও করতে যান, একটু দুধ নিয়েও যদি বসেন, তাতেও লোকজন দাগিয়ে দিয়ে যাবে যে এ ব্যাটা নিশ্চয়ই মদ খাচ্ছে। আপনি সততার সঙ্গে, সদিচ্ছার সঙ্গে যদি একটা পা ফেলেন, একটা ভালো কাজও যখন করতে যান, এখানে লোকজন প্রতারণা, অসততা দেখে দেখে এমন হয়ে গেছে যে সেই ঠিক কাজ, ভালো কাজটাতেও একটা প্রশ্ন তুলে দেবে। পশ্চিমবঙ্গে দেখুন, বিজেপির সরকার এসেছে, মাত্র কয়েকদিন হয়েছে, বেশ ভালো ভালো কিছু পদক্ষেপ এই মুহূর্তে তাদের দেখতে পাওয়া যাচ্ছে, সিদ্ধান্তের কথা সামনে উঠে আসছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বও খুশি, তারা প্রায় এক যুগ ধরে স্বপ্ন দেখেছেন, পরিশ্রম করেছেন যে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে পশ্চিমবঙ্গে, এবং সেটা ফাইনালি হয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে যখন বিজেপি এত ভালো ভালো সিদ্ধান্তের কথা জানাচ্ছে, সেখানে দাঁড়িয়েও কেন বলুন তো কোন জায়গাটায় একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এবং এই প্রশ্নটা শুধুমাত্র যে এই বাংলার বুকে তৃণমূল কংগ্রেস হেরে গিয়ে করছে তা নয়, বিভিন্ন জায়গা থেকে বিজেপির বিরোধী দলেরা প্রশ্ন করছে যে তাহলে আমাদের সঙ্গেও কি এরকমটাই করবেন। এবং এই প্রশ্নটা কেন এই রকম গুরুত্বপূর্ণ, যেখানে দেখা যাচ্ছে যে বঙ্গ বিজেপিকে প্রথমে উত্তর দিতে হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাকে অ্যাড্রেস করে দিচ্ছেন, তারপরে আবার কেন্দ্রীয় বিজেপিকেও এই নিয়ে জবাব দিতে হচ্ছে। এবং বিজেপি এই নিয়ে জবাব দেওয়ার সময় রেগে যাচ্ছে কেন? দেখুন, বিজেপি কোনো ভুল কাজ করেনি, তারা ভালোভাবে শান্তভাবে এর উত্তরটা সামনে রাখতে পারে যে এটা একটা কাকতালীয় ব্যাপার, জাস্ট কোইন্সিডেন্স, এর মধ্যে কোনো প্রি প্ল্যান্ড বিষয় নেই, কোনো রকম পূর্ব পরিকল্পিত কিচ্ছু নেই, কোনো ফেভারের ব্যাপার নেই, একদম পরিষ্কারভাবে তাদের যুক্তিটা তারা একদম ঠান্ডাভাবে রাখতে পারে সামনে। কিন্তু বিজেপি এখানে রেগে যাচ্ছে কেন বারবার? রেগে গিয়ে কেন বিজেপির তরফ থেকে এইরকম সব উত্তর শোনা যাচ্ছে, আমরা কোনো ভুল করিনি, তোদের যদি এরপরেও মনে হয় ভুল করেছি, যা পারিস করগে, যে তারপর তোদের কাছ থেকে নীতিজ্ঞান শুনবো না। এই যে একটা রেগে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে, তার ফলেই কিন্তু পরিস্থিতিটা একটু গন্ডগোলের হয়ে যাচ্ছে। কেন বলছি এই কথাটা? দেখুন, পুরো বিষয়টা আমরা একটু ভেঙে দেখি। নমস্কার, আমি পৌলমী। তৃণমূলের জমানায় আমরা কি দেখেছি? আমরা দেখেছি প্রতিটা জায়গায় পরতে পরতে কিভাবে দুর্নীতি ঢুকে গেছে, এবং তার সঙ্গে আরেকটা অত্যন্ত নগ্ন রূপ আমাদের চোখের সামনে উঠে এসেছে, আর সেটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমলাদের সঙ্গে যেটা করতেন। যাদের পছন্দ হতো না তাদের তো একেবারে পায়ে থ্যাতলাতেন, আর যাদের জি হুজুরি পছন্দ হয়ে যেত তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের কাছাকাছি পরিসরের মধ্যে রেখে, নিজের বৃত্তের মধ্যে রেখে বড় বড় পদ দিয়ে বিভিন্ন বিভাগের সমস্ত ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়া, শুধু এটুকু করতেন তাই নয়, তারই সঙ্গে সেই সমস্ত আমলারা অবসর গ্রহণ করার পরেও তাদের মোটা মোটা মাইনের বড় বড় পদ দিয়ে তিনি সিস্টেমের মধ্যে নিজের কাছাকাছি বৃত্তের মধ্যে রেখে দিতেন। আমরা দিনের পর দিন দেখেছি কিভাবে এইগুলো করে করে গোটা সিস্টেমটাকে বিষিয়ে দেওয়া হয়েছে, একটা বিকারগ্রস্ত সিস্টেমে পরিণত করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখনো পর্যন্ত মুখ্য সচিব থাকাকালীন প্রোটোকল ভাঙার পরেও আলাপন তুমি বলে দাও থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কিভাবে মুখ্যমন্ত্রী উপদেষ্টার পদ দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখনো পর্যন্ত প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা, সে যখন পঞ্চায়েত নির্বাচনের সময় নির্বাচন কমিশনার হলো, সে এক ভয়ঙ্কর পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছিলাম, রক্তারক্তি, খুনোখুনি, ব্যালট পেপার খাওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটে গেল। তারপরেও সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আরে না না, একেবারে সুন্দর, অবাধ, শান্তিপূর্ণ ভোট হয়েছে, ভয় মুক্ত ভোট হয়েছে। তো এই ব্যাপারটাতে আমার মনে হয় কারুর দ্বিমত নেই, এই বিষয়টায় আমরা এক জায়গায় একমত হতে পারি যে এইভাবে কিন্তু আমলাদের ব্যবহার করা হয়েছে, আধিকারিকদের ব্যবহার করা হয়েছে। এই একটা জায়গায় আমরা সকলে একমত হতে পারি যে আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গের সরকার আর আমলাদের মধ্যে যদি এরকম একটা আঁতাত থাকে, তাহলে কিন্তু রাজ্য একেবারে ডকে উঠে যায়। উই আর ভেরি ক্লিয়ার অন দিস। এবার পালা বদলের পর বিজেপির সরকার আসার পরেই একটা খবর সামনে এলো যে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করতেন দুজন আধিকারিক, মানে অবসর গ্রহণের পরেও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে যাদের রেখে দেওয়া হয়েছিল সেরকম দুজন আধিকারিক, আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী, তারা ইস্তফা দিয়ে দিয়েছেন। এবার এইটা দেখে রাজ্যের মানুষও বেশ হাঁপ ছেড়ে বাঁচলেন যে ব্যাস এইবার হয়েছে, এই জিনিসটার শেষ এবার হলো, আমরা দেখতে পেলাম, এটা খুব ভালো একটা ডেভেলপমেন্ট সামনে এলো, আর এই নিয়ে কোনো প্রশ্ন উঠবে না, এইরকম আর একদম নগ্ন রূপ আমরা নিশ্চয়ই দেখতে পাবো না। কিন্তু তাহলে তারপরে প্রশ্নটা কোথায় উঠলো, তারপরে মুশকিলটা কোথায় হলো? এর কিছুদিন পরেই কিছু খবর সামনে আসলো, যেখানে জানা গেল যে বর্তমান যে সরকার গঠিত হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে সুব্রত গুপ্ত মহাশয়কে। সুব্রত গুপ্ত যিনি আমাদের পশ্চিমবঙ্গের এসআইআর এর কাজ সামলেছেন এবং তারই সঙ্গে বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের তরফ থেকে যাকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছিল সেই সুব্রত গুপ্ত তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হচ্ছেন। এবং তারপর খবর এলো যে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে যিনি কাজ করেছেন এই রাজ্যে ভোটের সময়, মনোজ আগরওয়াল, তিনি এই রাজ্যের মুখ্য সচিব হচ্ছেন। এবং এরপরে একটা 3 নম্বর উদাহরণও আছে, কিন্তু সেটা আমি এখনই বলছি না, সেটা একটু সারপ্রাইজ থাক। সুব্রত গুপ্ত মহাশয়ের মতো একজন মানুষ যিনি এতটা দক্ষ এবং এতটা যোগ্য একজন ব্যক্তি, যিনি এত ভালো করে ভোটের কাজ করলেন, ভোট করালেন পশ্চিমবঙ্গে, যেখানে কোনো হিংসা হলো না, কোনো ঝামেলা রক্তপাত হলো না, সেই রকম একটা পরিস্থিতি তৈরি করে এত সুন্দর যিনি কাজ করলেন, তিনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হন, তাতে ভুলটা কোথায়, তাতে সমস্যাটা কোথায়? মানে এখানে তো প্রশ্ন ওঠার কথা নয়, এখানে সমস্যা কিসের? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র যে বিরোধীরা প্রশ্ন তুলছেন তা কিন্তু নয়। পশ্চিমবঙ্গের একাংশ মানুষ, একটা বড় অংশের মানুষ, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সরকারের এই দুর্নীতি, আমলাতন্ত্র, কিভাবে আমলারা একটা আঁতাত করে পুরো প্রশাসনটাকে, সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছিলেন, সেই জিনিসটা যারা দেখেছেন এবং সেই ভয়টা যাদের মধ্যে আছে যে নতুন সরকারের ক্ষেত্রে এমনটা যেন একেবারেই না হয়, সেটাও যারা দেখার চেষ্টা করছেন, তারা এখানে কয়েকটা কথা সামনে রাখছেন। যেমন দেখুন, সুব্রত গুপ্ত মহাশয় তিনি ভোটের আগে একাধিক ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে এসআইআর এর এই যে কাজটা, এটা যদি আরেকটু সময় নিয়ে করা যেত, আমরা যদি হাতে আরেকটু সময় পেতাম, তাহলে আরেকটু ভাবনা চিন্তা করে ভালো করে করা যেত। আমাদের কাছে অবশ্যই একটা ডেডলাইন ছিল যে এপ্রিলের মধ্যে ভোট করাতেই হবে, সেই কারণে খানিকটা তাড়াহুড়ো তো আমাদের করতেই হয়েছে। এবার এসআইআর এর এই কাজ যতটা হয়েছে, তারপর আপনারা জানেন ভোট মিটে গেছে, সরকার গঠন হয়ে গেছে, কিন্তু বিপুল সংখ্যক মানুষের নাম কিন্তু এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে আটকে রয়েছে, তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। এবার কথা ছিল যে ভোটের পরে নিশ্চয়ই সেদিকটায় দেখা হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ভোটের প্রচারের সময় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনিও কিন্তু পশ্চিমবঙ্গে এসে বলে গিয়েছিলেন এই কথাটা যে হিন্দুরা একটু স্যাক্রিফাইস করেছেন, হিন্দুদের নাম বাদ গেছে অনেকের, কিন্তু তারাও জানেন, তারাও একদম ঠিক করে নিয়েছেন যে তারাও এবার বিজেপিকে আনবেন, হিন্দুদের নাম বাদ গেছে, বিজেপির সরকার এলে নাম আবার জুড়ে যাবে। আপনি মুসলিমদের কথা বাদ দিন, প্রচুর হিন্দু মতুয়া, তাদের নামও তো বাদ গেছে, তো এই ভোটের পরে তাদের নামটা আবার জুড়ে যাওয়ার কথা। মতুয়াদের যেমন প্রচুর পরিমাণে নাম বাদ গেছে, কিন্তু তারপরেও মতুয়া অঞ্চল থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিজেপিকে ভোট দেওয়া হয়েছে, তারা একেবারে ঢেলে বিজেপিকে সমর্থন করেছেন। তাহলে এবার যখন বিজেপির সরকার পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে, এবার তাদের সেই প্রতিদান পাওয়ার পালা, তারা যে স্যাক্রিফাইসটা করেছেন সেই দামটা পাওয়ার পালা। কিন্তু কোথাও একটা গিয়ে দেখা যাচ্ছে যে ভোটের রেজাল্টের পরে পুরো উল্টো ছবি দেখা যাচ্ছে। মানে যাদের নাম এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে আটকে আছে, কোথাও গিয়ে তাদের যেন একেবারে অ্যাবান্ডন করে দেওয়া হচ্ছে, একদম বাতিলের খাতায় ফেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় ট্রাইব্যুনালের কাজ বসে গেছে। এমনকি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, তিনিও এই ট্রাইব্যুনালের কাজ করছিলেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল এই কাজের জন্য, সেখানেও তিনি ছিলেন। তিনি এই ট্রাইব্যুনালের কাজ ছেড়ে দিয়ে চলে গেছেন, ইস্তফা দিয়ে তিনি চলে গেছেন। এবং তারই সঙ্গে জানা যাচ্ছে যে প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ট্রাইব্যুনালে সব থেকে তাড়াতাড়ি নাম ক্লিয়ার হচ্ছিল, যারা আবেদন নিয়ে আসছিলেন সব থেকে তাড়াতাড়ি তাদের কেসগুলো সেখানে নিষ্পত্তি হচ্ছিল। তো সেখানে দাঁড়িয়ে এখন এই ট্রাইব্যুনালের কি হবে না হবে, কতদিনে এই নামগুলো আবার জুড়বে, সেই নিয়ে কিন্তু একটা ভীষণ রকম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এইখান থেকেই কিন্তু অনেকে বলছেন যে সুব্রত গুপ্ত মহাশয়, যিনি এত ভালো করে সবটা কাজ সামলালেন, তিনি এই এসআইআর এর কাজটা শেষ কেন করে গেলেন না? তিনি এসআইআর এর এখানে ট্রাইব্যুনালে কি হচ্ছে সেটা দেখে পুরো জিনিসটা শেষ করে তারপর তিনি উপদেষ্টা হতে পারতেন, অথবা তিনি যুগ্ম দায়িত্ব পালন করতে পারতেন, তাকে যুগ্ম দায়িত্ব দেওয়া যেতে পারত যে আপনি এসআইআর এর কাজটাও দেখুন, যেটা আপনি প্রথম থেকে করে এসেছেন সেটা একদম শেষ করুন, তার সঙ্গে আপনি এই উপদেষ্টার পদটাও সামলান, যুগ্ম দায়িত্ব আপনি পালন করুন।